ওকে, আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছি। সো আমাদের যে কোর্স, এই কোর্সটা হচ্ছে সলিডওয়ার্কস যে সফটওয়্যার আছে, এই সলিডওয়ার্কস সফটওয়্যারের উপর। তো সলিডওয়ার্কস সফটওয়্যারটা একটা ক্যাডের আওতাভুক্ত। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই ক্যাড কি, অনেকে ক্যাড সম্পর্কে জানে না। তো ক্যাড এবং ক্যাম সে সম্পর্কে ফার্স্ট অফ অল আমি যদি বলতে চাই, তো ক্যাড হচ্ছে হলো কম্পিউটার এইডেড ড্রাফটিং, অ্যান্ড ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। সো আমরা ম্যানুফ্যাকচারিং বিষয় নিয়ে কোর্সে কোনো আলোচনা করব না। আমাদের আলোচনা হচ্ছে কীভাবে ডিজাইন করা হয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যে কোচিংয়ের নাম হচ্ছে ডিএফএল ক্যাড কেয়ার্স। তো যারা আজকে কোচিংয়ে মিটিংয়ে জয়েন করছি, তাদের সকলকে স্বাগত। সো আমাদের যে কোর্সটা বর্তমান রান হচ্ছে, এই কোর্সটা শুরু হচ্ছে জুলাই থেকে। 4 মান্থ কোর্স। 4 মান্থের জায়গা আমাদের মাঝে যদি কোনো পরীক্ষার কারণে যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই ক্লাসগুলো আমরা নেক্সটে নিব। সো আমরা জুলাই টু ডিসেম্বর ধারণা করছি, বাট আমাদের কোর্স ডিউরেশন থাকবে 4 মান্থ। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে প্রসপেক্টাস আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর আমাদের কোর্সের যে আউটলাইন আছে, যে আমরা এই কোর্সে কি কি বিষয় শিখব, কি কি বিষয় আমাদের সিলেবাস, সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তারপর আজকে জাস্ট সলিডওয়ার্কসের একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসটার সাথে হ্যালো, কথা শোনা যায় না? হ্যালো, আচ্ছা। তো আমি আবার প্রথম থেকে বলি, আমি এতক্ষণ আশা করি মনে হয় শুনতে পাইনি কেউ। আমাদের কোর্সটা হচ্ছে ক্যাড। সো ক্যাড বলতে আমরা বুঝি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। আমরা আরেকটা শব্দ শুনছি ক্যাম, যেটা হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। সো ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা আলোচনা করব না, আমাদের কাজ হচ্ছে সলিডওয়ার্কস সফটওয়্যার নিয়ে। সলিডওয়ার্কস সফটওয়্যারের মধ্যে আমরা ক্যাড বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএফএল ক্যাড কেয়ার্স, যেটা হচ্ছে আমাদের কোচিংয়ের নাম। আর আমরা যে কোর্সটা এখন রান করছি, সেই কোর্সটা জুলাই টু ডিসেম্বর, মানে জুলাই থেকে শুরু হচ্ছে, ডিসেম্বর পর্যন্ত রান হইতে পারে। আমাদের কোর্সটা 4 মান্থের, বাট আশা করা যায় যে 4 মাসের মধ্যে যদি শেষ না হয়, আমরা আরও কিছুদিন ক্লাস নিব এক্সট্রা, যদি আমাদের কোনো প্রবলেম থাকে, পরীক্ষা থাকে, সেই ক্ষেত্রে। আজকে আমাদের কোর্সের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে আমাদের যে প্রসপেক্টাসটা আছে, সেই প্রসপেক্টাসটা নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের যে সিলেবাস, কি কি বিষয় আমরা আমাদের কোর্সে শেখাবো, সেই বিষয়ে একটা আউটলাইন আছে, সেই আউটলাইনটা আমরা দেখাবো। তারপর থাকছে সলিডওয়ার্কসের ইন্টারফেস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। যারা আমাদের কোর্সের ফ্রি সেশনে জয়েন করছে, তাদের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। এবং আমাদের যারা কোর্স করবে কনফার্ম, যারা রেজিস্টার্ড হবে, তাদের জন্য কিছু রুলস রেগুলেশন, যে বিষয়গুলো আমরা লাস্টের দিকে বলবো। এরপর ক্যারিয়ার অবজেক্টিভ রাখা হয়েছে। সো সলিডওয়ার্কস একজন শিক্ষার্থী, সে শিখে কি করবে, ক্যারিয়ার অবজেক্টিভ বলতে আমরা ফোকাস করছি যে ইন্ডাস্ট্রিয়াল জব। হ্যাঁ সনাতন, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড ফার্স্ট থেকে শুরু হয়েছে। ওকে। তো ইন্ডাস্ট্রিয়াল জবের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যারা সলিডওয়ার্কসের কাজ শিখছে বা কাজ জানে, তারা ইন্ডাস্ট্রিয়াল পারপাজে জব করে। তারপরে দেখছি আমরা আউটসোর্সিংয়ে ও ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকে। যারা ইউনিভার্সিটি পর্যায়ে বা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, তাদের থিসিস রিসার্চ পেপারের ক্ষেত্রে তারা ডিজাইন করার প্রয়োজন হয়, তখন তাদের এই ডিজাইনের প্রয়োজন হয়, যেটা আমরা সলিডওয়ার্কস দিয়ে ডিজাইন করে দিই। সো একটা স্টুডেন্ট, সে যদি রিসার্চের কাজ করে, তখন তার এই ডিজাইনের প্রয়োজন হয়। সো সে সলিডওয়ার্কসের কাজ শিখতে পারে।
এরপরে আমরা দেখছি যে আমাদের এই সলিডওয়ার্কসের কাজ যারা ভালো শিখতে পারে এবং তাদের রেজাল্ট ভালো থাকে, যারা উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরের দেশে যেতে চায় স্কলারশিপ নিয়ে, তারাও দেখছি যে এই বিষয়ে কাজ শিখে তাদের স্কলারশিপের সুযোগ পায়। এরপরে টিচিংয়ের সুযোগ আছে। আর ইউনিভার্সিটি পর্যায়ে কম্পিটিশন, এটাও আমরা দেখছি। যেমন আমি নিজে বিভিন্ন কম্পিটিশনে জয়েন করছি 3-4টা ইউনিভার্সিটিতে। তো এই কাজগুলো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্ররা বা শিক্ষার্থী যারা আছে তারা এই কাজগুলো শিখে তারা এই ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে। এছাড়া আরও থাকতে পারে, বাট আমার এই মুহূর্তে যে কটা জানা আছে আমি সেই কটা নিয়ে আলোচনা করলাম। যে আমরা যদি সলিডওয়ার্কসের কাজ শিখি তাহলে ইন্ডাস্ট্রিয়াল জব করতে পারবো, আউটসোর্সিং করতে পারবো, বা রিসার্চ পেপারে যদি কারো কাজের প্রয়োজন হয় তখন সেই কাজে অংশগ্রহণ করতে পারবো। স্কলারশিপ এটা টার্গেট থাকতে পারে। ওকে, ফাইনালি আছে কি সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে আমাদের 3D এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম থেকে আমরা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করব। আমাদের কোর্স করলে আমরা আমাদের কোচিং থেকে কোনো সার্টিফিকেট দিব না। আমাদের সার্টিফিকেটটা দিব হচ্ছে বলতে 3D এক্সপেরিয়েন্স যে প্ল্যাটফর্ম আছে, যেটা অথেন্টিক ওয়েবসাইটে, ওইখানে আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দিয়ে পাশ করলে একেবারে ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটগুলো আমরা পাবো ইনশাল্লাহ, যদি পরীক্ষায় পাশ করতে পারি। তো আমি ওই ধরনের গাইডলাইনই দিব যাতে আমরা ওই ধরনের পরীক্ষাগুলো দিয়ে পাশ করে আসতে পারি। আচ্ছা, আমাদের এই বেসিক কোর্সের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটা প্রফেশনাল ডিজাইনাররা ইউজ করে থাকে। প্রফেশনাল ডিজাইনাররা তারা কিন্তু কিছু কৌশল অবলম্বন করে যাতে তাদের কাজ করতে সহজ হয়ে যায় এবং ইজিতে সুন্দর ভালো প্রোডাক্ট ডিজাইন করতে পারে। সো আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো যেটা প্রফেশনাল ডিজাইনাররা ইউজ করে। আমাদের এই বেসিক কোর্সে আমরা এই কাজটা শিখাবো। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসিং ইনফরমেশন সফটওয়্যারের বিষয়ে। সফটওয়্যার এখানে যে কথাগুলো বলছে তা আমি যদি বাংলায় সংক্ষেপে বলতে চাই, এই সফটওয়্যারটা অনেক দামি একটা সফটওয়্যার। সো যদি আমরা তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন দিয়ে কিনে নিতে চাই, পার মান্থে আমরা $100 থেকে $1000 খরচ হইতে পারে যদি আমরা এই সফটওয়্যার তাদের ওয়েবসাইট থেকে নিয়ে কিনে ইউজ করতে চাই। আর টোটাল প্রাইসটা এখানে দেওয়া আছে যেটা ডলারে, $100 থেকে $1000 যেটা পার মান্থ তাদের ফি দিতে হয়। এটা আসলে ডিপেন্ড করে যে আমি কত ভারী সফটওয়্যার ইউজ করতেছি। সলিডওয়ার্কসের ভিতরে অনেক প্রকার মানে ফাইল আছে। সো যে যত ভারী সফটওয়্যার ইউজ করতে চাবে তার জন্য ফি বেশি, সাবস্ক্রিপশন বেশি। ওকে, তো আমরা যারা স্টুডেন্ট আমাদের জন্য স্টুডেন্ট ভার্সন আছে। আর যারা আমরা বাংলাদেশে প্রফেশনালি কাজ করি তারা ক্র্যাক ভার্সন ইউজ করি। সো ক্র্যাক ভার্সন আমাদের কাছে আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ছাত্রদের ক্র্যাক ভার্সন প্রোভাইড করে থাকব। এরপরে চলে যাই আমরা ডিজাইন করতে গেলে আমাদের কয়েকটা বিষয় কনসিডার করতে হয়। যে আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করলে সেটা যে মার্কেটিং হবে এর কোনো নিশ্চয়তা নাই। সো আমাদের ডিজাইনটা ভালো করে ডিজাইন করার জন্য আমাদের কয়েকটা লেভেল পার করতে হয়। যেমন ফার্স্ট অফ অল প্রোডাক্ট ডিজাইন, আমরা যারা ডিজাইনার তারা আমরা প্রোডাক্ট ডিজাইন করি। সেই ডিজাইনটাকে আমরা আবার টেস্ট করি যে এটা আসলে কতটুকু হিট সহ্য করতে পারতেছে বা এটা কতটুকু চাপ বা লোড সহ্য করতে পারবে। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের অ্যানালাইসিস আছে, যেই অ্যানালাইসিসগুলো আমরা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে করে থাকি, যেটা সলিডওয়ার্কসেও করা যায়। আদার্স আমাদের সিমুলেশন সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আমরা প্রোডাক্টটা ডিজাইন করি। সো আমরা ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা ডিজাইন করব সেই ডিজাইনের পরে আমরা সেটাকে টেস্টের জন্য নিয়ে যাব সিমুলেশনে করার পরে আমরা যে কিছু প্রবলেম ত্রুটি যদি পাই সেই ক্ষেত্রে আমরা সেটাকে মডিফাই করে থাকি। আচ্ছা, মডিফাই করার পরে আমাদের প্রোডাক্টটা একটা সময় কী হয়, রেডি হয়ে যায় যে না আমরা এই প্রোডাক্টটাই মার্কেটিং করব বা ম্যানুফ্যাকচারিং করব। এইটা তৈরি করার পরে আমাদের মার্কেটিংয়ের জন্য আমাদের ওই প্রোডাক্টটা রেন্ডারিং করতে হয়। তারপরে আমরা অ্যানিমেশন ভিডিও বানাই, যেই অ্যানিমেশন ভিডিওগুলো আমরা ইউটিউব বা ফেসবুকে দেখি। তারপরে আমরা ওই প্রোডাক্টটা অর্ডার করি, অর্ডার করার পরে এই প্রোডাক্টটা কাস্টমার কিনে থাকে।
সো আমাদের এখানে অনেকগুলো ধাপ আছে। সেই ক্ষেত্রে আমরা যারা বেসিক কোর্সে আছি তাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি প্রোডাক্ট কীভাবে ডিজাইন করে সেই কাজগুলো শেখা। ওকে, তারপরে সে যখন বেসিক থেকে একটু অ্যাডভান্সে চলে যাবে তখন সে আস্তে আস্তে আরও লেভেল আপ করবে, বিভিন্ন বিষয়ের কাজ শিখবে। আচ্ছা, ডিজাইনের বিষয়ে এটুকুই। এরপরে আছে কি যে প্রোডাক্ট ফার্স্টে কী করি আমরা ডিজাইন করি, তারপরে আমরা বলছিলাম সিমুলেশন। এই যে সিমুলেশনটা ডান সাইডে রাখা হয়েছে, র্যান্ডারিং, অ্যানিমেশন। এই প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমরা এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করি। শুধুমাত্র এই সফটওয়্যারগুলো যে ইউজ করি তা না, আরও অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা ডিজাইন করে থাকি। সো আমাদের জন্য হচ্ছে সলিডওয়ার্কস দিয়ে আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো। আচ্ছা, র্যান্ডারিং করার জন্য এরকম সফটওয়্যার আছে অনেকগুলো। তো আমরা ওই একই সলিডওয়ার্কস ইউজ করে আমরা র্যান্ডারিংও করতে পারবো। তারপরে আমাদের অ্যানিমেশন করার জন্য এই যে সফটওয়্যারগুলো আছে, আমরা সেই সলিডওয়ার্কস ইউজ করে আমরা অ্যানিমেশনও করতে পারবো, সিমুলেশনও করতে পারবো। যার কারণে আমাদের মেকানিক্যাল সেক্টরে সলিডওয়ার্কসের ডিমান্ড অনেক বেশি। যদি কেউ সলিডওয়ার্কসের কাজ শিখি সেক্ষেত্রে সে ভালো একটা ভ্যালু পায় ইন্ডাস্ট্রিয়াল জব পাওয়ার জন্য বা জব করার জন্য। সো তো এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম যে সলিডওয়ার্কস সফটওয়্যারটা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। যে যদি আমরা সলিডওয়ার্কসের কাজ শিখি তাহলে আমাদের জব ফিউচার অনেক ভালো। তো সলিডওয়ার্কসের ভিতরে কি কি বিষয় শেখানো হয় সেটা একটা নর্মাল ইন্টারফেস আমরা এখানে রাখছি। আমরা এই বিষয়ে আস্তে আস্তে আরও অনেক কিছু জানবো নেক্সট দিন থেকে। আজকে জাস্ট আমি জানায় রাখতেছি যে সলিডওয়ার্কস সফটওয়্যারটা যদি আমরা ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের এইরকম তিনটা অপশন আসে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পার্ট ডিজাইন, তারপর হলো যদি আমাদের একাধিক পার্ট থাকে, অনেকগুলো পার্ট থাকে, সেই পার্টগুলোরে আমরা একসাথে অ্যাসেম্বল করে থাকি। সো অ্যাসেম্বলের জন্য একটা অপশন থাকে। আচ্ছা, আর আমরা ইঞ্জিনিয়ার মানুষ যেহেতু, তো আমাদের এই প্রোডাক্ট ডিজাইনের পরে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য বা এটার বিভিন্ন ধরনের ডাইমেনশন ডিটেলস দেখানোর জন্য আমরা কি করি, সেটাকে 2D ড্রয়িং করে থাকি। তো আমরা সলিডওয়ার্কসের কোর্সের এই সব বিষয়গুলোই শিখবো। পার্ট ডিজাইন করাও শিখবো, অ্যাসেম্বল করাও শিখবো এবং ড্রয়িং করাও শিখবো। সো আজকে যদি আমি এই বিষয়ে কথা বলি ফার্স্ট ক্লাসে, সো কেউ কিছুই বুঝবে না। যারা সলিডওয়ার্কস সম্পর্কে আগে অবগত আছে তারা হয়তো বা কিছুটা বুঝবে, বাট আজকে যারা একদমই নিউ তারা এই কথাগুলো কিছুই বুঝবে না। সো আমি ক্লাসের শেষে এই পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা অনুসারে আমরা আমাদের কোর্সগুলো ডে বাই ডে আস্তে আস্তে আমরা আমাদের কোর্সে আগাবো। ওকে, তারপর এই বিষয়টা আপাতত আমাদের দরকার নাই। আচ্ছা, এখন আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি সলিডওয়ার্কসের ব্যাপারে তো ভালো কিছুই শুনলাম, এটা আমার জন্য জানা খুবই জরুরি বা আমার জানলে ভবিষ্যৎ ফিউচার ভালো, সো সে ডিসিশন নিতে যাচ্ছে যে আমি এখন সলিডওয়ার্কসের কাজ শিখবো। সেই ক্ষেত্রে সে কিছু প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলোর কারণে কিছু স্টুডেন্টকে আমরা দেখতে পাই যে তারা তাদের এই লেভেল থেকে ছিটকে যায়, মানে এই সলিডওয়ার্কসের কাজ আর শিখতে পারে না। সো কী কী প্রবলেম ফেস করে, ফার্স্ট অফ অল একটা পিসি বিল্ড আপ করা, ভালো একটা পিসি অনেকের থাকে না। সো নর্মাল পিসি হলেও কাজ করা যায়, বাট একদম লো বাজেটের পিসি যেগুলো, সেগুলোতে কাজ করাটা টাফ হয়ে যায়। সো মিড লেভেলের যে পিসিগুলো আছে, ওই পিসি একটা বিল্ড আপ করা একটা স্টুডেন্টের পক্ষে অনেক সময় প্রবলেমের কারণে সে আর ডিসিশন নিতেই পারে না যে আমি সলিডওয়ার্কসের কাজ শিখবো বা সফটওয়্যার ইনস্টল দিব। ঠিক আছে, তো দেখা গেছে একটা স্টুডেন্ট সে পিসি বিল্ড আপ করে ফেলছে। পিসি বিল্ড আপ করার পরে এখন তার কাজ কি, সফটওয়্যার কালেকশন করা। তো আমরা গেট ইনটু পিসিতে যদি সার্চ দেই তাহলে আমরা আমাদের এই সফটওয়্যারটা পেয়ে যাব, ক্র্যাক ভার্সন পেয়ে যাব বা আমরা স্টুডেন্ট ভার্সনও পেয়ে যাব। স্টুডেন্ট ভার্সনের ক্ষেত্রে 30 দিন পরে আর ওটা কাজ করে না, আবার নতুন করে ইনস্টল দিতে হয়। সো আমরা কি খুঁজি, ক্র্যাক ভার্সন খুঁজি সফটওয়্যার। এখন এই সফটওয়্যারগুলো অনেক সময় অনেকে ডাউনলোড করতে পারে না বা কালেকশন করতে পারে না। তো এইটা একটা বাধা। সো এই বাধাটা যারা পার করে যায়, থার্ড বাধা হচ্ছে কি, এই সফটওয়্যারটা ইনস্টল করা। সফটওয়্যার কালেকশন করার পরে নর্মাল যে আমাদের সফটওয়্যারগুলো আছে এগুলো ইনস্টল যেভাবে হয়, আমাদের এই সফটওয়্যারটা নর্মালি ওইভাবে ইনস্টল করাটা একটু মানে ওইভাবে হয় না, একটু টাফ আছে। যদি আমরা নিয়ম নীতিগুলো জেনে যাই বা পারি সেই ক্ষেত্রে তার কাছে একদমই ইজি, বাট যে জানে না তার কাছে অনেক হার্ড।
সফটওয়্যার ইনস্টল করা। তো আমাদের কোর্সে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আমরা ফ্রি সফটওয়্যার দিব এবং তাকে ইনস্টল করে ইনস্টলও ফ্রিতে করে দেব। বা তার কোনো প্রবলেম হলে আমাদের যে কেয়ার আছে, মানে আমাদের স্টুডেন্ট যারা আগের ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে দিয়ে আমি তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি তারা না পারে তাহলে ইনশাল্লাহ আমি নিজেই সলভ করে দেবো, যারা আমাদের কোর্সের স্টুডেন্ট হবে। তো সফটওয়্যার কালেকশন হলো, তারপরে সে সফটওয়্যার ইনস্টলও করলো, বাট এখন সফটওয়্যার ইনস্টল করলে সে কিন্তু কাজ করতে পারবে না। তার এখন কাজ শিখতে হবে। কাজ শেখার আগে আগে তাকে জানতে হবে যে বেসিক নলেজ, পিসি, কিবোর্ড, মাউস, মানে এই বিষয়গুলো সম্পর্কে তার বেসিক জানা থাকতে হবে। যদি সে কিবোর্ড সম্পর্কে বেসিক জ্ঞান না থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা বলতেছি যে এখন আমাদের এটা প্রেস করতে হবে, যেমন ট্যাব কি প্রেস করতে হবে, বা আমরা বলতেছি যে এখন আমরা অ্যারো অ্যারো বাটন প্রেস করব বা কন্ট্রোল বাটন প্রেস করব। এখন একজন পিসি বানাইছে, বাট সে কম্পিউটার সম্পর্কে বেশি, মানে কম্পিউটার সম্পর্কে তেমন কিছুই জানে না, এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এই কাজ শেখাটা অনেক টাফ হয়ে যায়। সো এই কাজটা যাদের শেখা আছে তাদের ক্ষেত্রে আশা করি তারা এই ধাপটা আগায় গেছে। এরপরে কি আছে যে বেসিক নলেজ অ্যাবাউট সলিডওয়ার্কস সফটওয়্যার, যেটা আমরা আমাদের কোর্সে শিখায় থাকবো। ওকে, সো এই ধরনের কোর্স আমাদের কাছ থেকে করি বা অন্য কোথাও থেকে করি, যদি আমরা এই কৌশলগুলো শিখে যাই, কাজগুলো শিখে যাই, তখন আমরা আমাদের মতো করে নিজের মতো করে ডিজাইন করতে পারবো, বা আমাদের ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী আমরা আমাদের ডিজাইন করতে পারবো। তো এই ধরনের প্রবলেমগুলো আমি দেখছি আমার ক্ষেত্রেও হয়েছে, বা আমার যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও আমি এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। এই প্রবলেমের কারণে অনেকে এই কাজ শিখতেই পারে না। আচ্ছা, তারপরে ক্যান বি টাফ। এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের কোর্সে কি কি বিষয় থাকছে। আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে মূলত আমাদের যে অথেন্টিক ওয়েবসাইটে যে পরীক্ষাগুলো হয়ে থাকে ওই পরীক্ষার অনুসারে। তো ওই পরীক্ষাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সিএসডাব্লিউএ পরীক্ষাটা হয়ে থাকে। সিএসডাব্লিউএ মানে হচ্ছে সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট সার্টিফাইড। অ্যাসোসিয়েটের জন্য যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা ফার্স্ট দিতে হয়। এই লেভেলটা পার হওয়ার পরে তাকে প্রফেশনাল একটা পরীক্ষা দিতে হয়। প্রফেশনাল পাস করার পরে সে অ্যাডভান্স প্রফেশনাল পরীক্ষা দেবে। অ্যাডভান্সের মধ্যে বেশ কয়েকটা ধাপ আছে, ওই ধাপগুলো আমরা নিচে দেখাচ্ছি। ওইটা পাস হয়ে গেলে তারপরে সে চাইলে এক্সপার্ট পরীক্ষা দিতে পারবে। আর এক্সপার্ট যদি হইতে পারে, তার বাংলাদেশ কি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা তার একটা অন্যরকম ভ্যালু আছে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে নর্মাল জবগুলোর ক্ষেত্রে যদি কারো অ্যাসোসিয়েট থাকে, সেক্ষেত্রে তারই অনেক ভ্যালু, সে জব ইনশাল্লাহ পেয়ে যাবে যদি তার স্কিল থাকে এবং ভাইবা বোর্ডে ভালো পারফরমেন্স করতে পারে। তারপরেও আমরা চাই যে আমাদের ডেভেলপ করার জন্য, সেক্ষেত্রে আস্তে আস্তে আমরা আরও বাকি সার্টিফিকেটগুলো অর্জন করি। তো প্রথমে কি আছে আমরা বললাম অ্যাসোসিয়েট পরীক্ষা, তারপরে হচ্ছে প্রফেশনাল, তারপরে হচ্ছে হলো অ্যাডভান্স প্রফেশনাল, অ্যান্ড ফাইনালি হচ্ছে হলো এক্সপার্ট। ওকে, তো আমরা বলছিলাম একটু আগে যে অ্যাডভান্স প্রফেশনালের মধ্যে কয়েকটা পার্ট আছে, যেমন ড্রয়িং টুল। ড্রয়িং টুলের উপরে একটা এক্সাম হয়ে থাকে। তারপরে সারফেসিংয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে, শিট মেটাল, ওয়েলমেন্ট, মোল্ড মেকিং, এই প্রত্যেকটার বিষয়ের উপর আলাদা আলাদাভাবে আমরা পরীক্ষা দিয়ে আমরা প্রমাণ করি যে আমরা হচ্ছে অ্যাডভান্স সার্টিফাইড। ওকে, অ্যাডভান্স সার্টিফাইড। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমে কথা বলছিলাম, কি বলছিলাম, যে অ্যাসোসিয়েট পরীক্ষাটা দিতে হয়। অ্যাসোসিয়েট পরীক্ষাতে আমাদের এই বিষয়গুলোর উপর থেকে কোশ্চেন করা হয়। সো এই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি আমরা আমাদের কোর্সে আলোচনা করব, এবং কিছু কিছু কাজ আমরা নিজে হাতে করব এবং স্টুডেন্টকে দিয়ে হোমওয়ার্ক দিব। যদি তারা এই কাজগুলো করতে পারে, তখন তারে আমরা ভাউচারের ব্যবস্থা করে দেব। ভাউচার অবশ্য ফি তার নিজেকে দিতে হবে। ভাউচার পরীক্ষা দিয়ে যদি সে পাশ করে, তাহলে সে এরকম সার্টিফিকেট পাবে।
সলিডওয়ার্কস থেকে এইভাবে আমাদের সার্টিফিকেট দিয়ে থাকে। তো এইরকম সার্টিফিকেট সে পেয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে পরীক্ষা দেওয়ার জন্য কি আছে, অ্যাসোসিয়েট পরীক্ষা। অ্যাসোসিয়েট পরীক্ষার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে, যেটা আমাদের সফটওয়্যারের খুঁটিনাটিগুলো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসে শিখাবো। নেক্সট আছে কি প্রফেশনাল পরীক্ষা। প্রফেশনালের জন্য এই বিষয়গুলো আছে, আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব ক্লাস শেষে। সো এখন আপাতত আপনাদের এই বিষয়গুলো বললে আপনাদের মনে থাকবে না। সো পিডিএফটা দেখে আপনাদের নোট হিসেবে রাখতে পারেন, আর আমরা তো এই বিষয়গুলোই শেখাবো। তারপরে কি আছে প্রফেশনাল, অ্যাডভান্স প্রফেশনাল। অ্যাডভান্স প্রফেশনালের মধ্যে ড্রয়িং টুল, যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপর আছে সারফেসিং, তারপর আছে ওয়েলমেন্ট, যেটা আমরা শুনছি ওয়ালটনে বেশ ডিমান্ডেবল। তারপর আছে শিট মেটাল, অ্যান্ড ফাইনালি আছে মোল্ড মেকিং। তো এই বিষয়গুলো যখন পাশ করে যায় তখন সে এক্সপার্ট পরীক্ষা দিতে পারে। এই যে এক্সপার্টের সিলেবাস হচ্ছে এইটা, এক্সপার্টে আমাদের এই কাজগুলো শিখতে হবে। প্রফেশনাল পরীক্ষাটা এক্সপার্টের আগে দিতে হয়, যেটা 3টা সেগমেন্টে হয়ে থাকে। প্রথম সেগমেন্টে যদি আমরা পাস করি তাহলে সেকেন্ড সেগমেন্ট, এবং সেকেন্ড সেগমেন্টে পাস করলে থার্ড সেগমেন্ট। তো এইখানে আবার বলা আছে যে 70% মার্কস পাইতে হয়, তাহলে আমরা পাস করতে পারবো আমাদের এই পরীক্ষাগুলোতে। তো এইখানে প্রথম সেগমেন্টে 105 মার্ক, যদি আমরা পরীক্ষায় 75 মার্কের উপরে পাই বা 75 পাই, তাহলে আমাদের প্রথম সেগমেন্ট পাস হবে। সেকেন্ড সেগমেন্ট এরকম 77-এর উপরে পাইতে হবে বা 77 এরকম। তো এইভাবে আমরা যদি সঠিকভাবে মার্কসগুলো পাই তখনই পাস হবে। আমাদের পরীক্ষার টাইম ডিউরেশন বলা থাকে, যেমন এটা পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় থাকে, কোনো কোনো পরীক্ষার সময় 2 ঘন্টা সময় থাকে বা 1 ঘন্টা থাকে, সেটা পরীক্ষার জটিলতার উপর ডিপেন্ড করে। সো এই এই যে আসলে আমাদের সিলেবাস, যে এইগুলোই আমরা শিখাবো সলিডওয়ার্কস সফটওয়্যারের ভিতরে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারের ভিতরে যাব না, বাট আমরা এই বিষয়গুলো টুকটাক জানাচ্ছি যে আমাদের আউটলাইনটা এটা হবে। এই ছিল আমাদের আউটলাইন। আর সলিডওয়ার্কস সফটওয়্যার যদি আমরা ইনস্টল করি, যে ইন্টারফেসের কথা বলছিলাম আমরা ফার্স্টের দিকে, যে আমরা সলিডওয়ার্কসের ইন্টারফেসের কথা বলবো। সো ইন্টারফেস মানে কি, প্রথমে যদি আমরা সলিডওয়ার্কস ওপেন করি তাহলে আমরা এইরকম দেখতে পাবো। দেন এরকম 3টা অপশন আসবে, প্রথমে পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি, ড্রয়িং। তো যারা প্রথমে তো পার্ট ডিজাইন করবে তারা এখানে ক্লিক করবে। যদি তাদের একাধিক পার্ট থাকে, সেই পার্টগুলোর অ্যাসেম্বল করার দরকার, তখন আমরা অ্যাসেম্বলে ক্লিক করব। আর যদি আমাদের এটাকে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রয়িং করা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংয়ে ক্লিক করব। তো ড্রয়িং কীভাবে করতে হয় বা অ্যাসেম্বল কীভাবে করতে হয় সেগুলো আমরা ক্লাসে শেখাবো নেক্সটে। এই যে হচ্ছে অ্যাসেম্বলির ইন্টারফেস, এই যে হচ্ছে ড্রয়িংয়ের ইন্টারফেস। আমরা অনেকে ড্রয়িং সম্পর্কে অবগত, যে যে টাইটেল ব্লক, এখানে আমাদের ড্রয়িংয়ের প্রোডাক্টগুলো থাকে এবং বিভিন্ন মেজারমেন্ট থাকে, এবং এই মেজারমেন্ট অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ভিউ আছে, সেই ভিউগুলো রিপ্রেজেন্ট করি আমরা। ওকে, তো সলিডওয়ার্কস দিয়ে আমরা অনেকে অবগত যে প্রোডাক্ট ডিজাইন করা হয়। তারপরেও আমরা কয়েকটা প্রোডাক্ট দেখাবো, যে প্রোডাক্টগুলো আমাদের প্রিভিয়াস যে ছাত্র আছে তারা ডিজাইন করছে, বা আমাদের ইউনিভার্সিটির বড় ভাইরা ডিজাইন করছে, বা আমি নিজে ডিজাইন করছি। তো কয়েকটা প্রোডাক্ট আমি দেখানোর জন্য রাখছি। যেমন এই একটা প্রোডাক্ট ডিজাইন মানে এইটা যে ইউটিউব দেখে দেখে ডিজাইন করছে, আমাদের এই কোর্সেরই ছাত্র। এখন আমি জানি না সে ক্লাসে আছে কিনা, মুন্না রহমান, সম্ভবত রংপুর পলিটেকনিক থেকে। তারপর এই যে ডিজাইনটা করছে, এটা আমার আগের ছাত্র, মানে আগের ব্যাচের স্টুডেন্ট সনাতন রায়। সনাতন রায়ের এই আরেকটা ডিজাইন, এই যে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, সে ড্রোন ডিজাইন করছে। সে অবশ্য ইউটিউব দেখে ডিজাইন করছে, বাট তার স্কিল যদি না থাকতো, তার যদি বেসিক না জানা থাকতো, তাহলে কিন্তু এই ডিজাইনটা তার পক্ষে পসিবল ছিল না। তো সে পরিশ্রম করছে বিধায় এই পর্যন্ত সে ডিজাইন করতে পারছে।
এই ডিজাইনগুলো আমারই করা। যখন আমি নতুন কাজ শিখি বা 1 বছর হয়ে যায় তখন আমার এই ডিজাইনগুলো করেছিলাম। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, তিনি ডিজাইন করছিল। তেনারা প্রফেশনালি ইন্ডাস্ট্রিতে জব করে। ওকে, এটা হচ্ছে আমার নিজের ডিজাইন। একটা বোতল ডিজাইন করেছিলাম, তাকে রেন্ডারিং করা হয়েছে। আমরা বলছিলাম যে অ্যানিমেশন, রেন্ডারিং এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে শিখাবো। সো এই হচ্ছে আমাদের রেন্ডারিং প্রোডাক্ট। এই যে আর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে রিয়েল ভিউ থেকে, মানে আমার সামনে এই প্রোডাক্টটা ছিল, মানে স্ট্যান্ডটা ছিল ট্রাইপড। এই ট্রাইপডটা দেখে দেখে আমি এই প্রোডাক্টটা ডিজাইন করছি। তো প্রোডাক্টটা ডিজাইন করতে গেলে ফার্স্ট অফ অল আমার বিভিন্ন পার্ট আলাদা আলাদাভাবে ডিজাইন করতে হয়েছে এটা দেখে দেখে। তারপর আমি সেটাকে অ্যাসেম্বল করছি। আর এটা আসলে বলার মতো একটা বিষয় যে যখন আমি চতুর্থ দিন ডিজাইনের কাজ করি সফটওয়্যারে, তখন আমি 2-3টা ফিচার্সের বেশি জানতাম না। তখন ওই 2-3টা ফিচার্স দিয়ে আমার টার্গেট ছিল যে করে একটা প্রোডাক্ট ডিজাইন করবো। কি ডিজাইন করা যায়, চোখের সামনে আমার একটা ফ্যান দেখতেছিলাম, তখন মনে হলো যে ফ্যানটাই ডিজাইন করি। তো 2-3টা টুলস জানার পর ওই টুলসগুলো দিয়ে আমি এইটা ডিজাইন করছি। পরে 1 বছর পরে আমি আরও বিষয়ে জানতে পারি, শিখি বা জ্ঞান অর্জন করি, তখন আমি এইরকম প্রিমিয়াম প্রোডাক্ট ডিজাইন করি। সো এটা হচ্ছে আমার শুরুর পজিশনের ডিজাইন, আর এটা হচ্ছে আমার শিখার 1 বছর পরের ডিজাইন। আর এই ইঞ্জিনটা অনেকটাই পরিচিত সবার। ইউটিউবে সার্চ দিলে যদি আমরা ভি ইঞ্জিন সার্চ দিই সলিডওয়ার্কস লিখে, সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করে সেটা আমরা 3 ঘন্টা একটা ভিডিও পেয়ে যাব ক্যাড ক্যাম্প টিউটোরিয়াল থেকে। বা আরও অনেক ইউটিউবার আছে, তারাও দেখতেছে বর্তমানে এটা ডিজাইন করতেছে। তো এই ডিজাইনটা আমি যখন শিখি তখন এই ডিজাইনটা করছিলাম, বাট কিভাবে অ্যাসেম্বল করতে হয় সেটা আমার ওই সময় অতটা নলেজ ছিল না, যেটা আমার 2.5 বছর পরে এই অ্যাসেম্বল করা হয়েছিল। কারণ আমাকে তখন কাজ ওইভাবে কেউ শিখায়নি বা আমি ওইভাবে শিখতে পারিনি। পরবর্তীতে যখন আমি কাজ জানতে পারি তখন এই কাজটা শিখছি। ওকে, এটা হচ্ছে মোল্ডিং। যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার উপরের দিকে এবং নিচের দিকে ছাঁচ থাকবে, মোল্ড যেটা বলি আমরা। সো ইনজেকশন মোল্ডিং সম্পর্কে আশা করি অনেকেরই অবগত। এই বিষয় নিয়ে আমি আর এক্সট্রা কথা না বলি, যেটা হলো মোল্ডিং এর কাজ। এই জাস্ট একটা হাউস ডিজাইন করছিলাম, যে একটা বাসা, সেখানে কোথায় কি কি থাকবে। যদিও এই কাজটা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ না, এই কাজগুলো সিভিল ডিপার্টমেন্টের তারা তাদের সফটওয়্যার দিয়ে করে থাকে। বাট আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের এই সফটওয়্যার যেহেতু 3D সফটওয়্যার, এই 3D সফটওয়্যারে আমরা যা দেখতে পাই সব কিছুই মোটামুটি টুকটাক ডিজাইন করা যায়। সো আমরা এই প্রোডাক্টটা কীভাবে ডিজাইন করতে পারি দেখি, তো সেই চিন্তা থেকে, কনসেপ্ট থেকে আমরা এটা ডিজাইন করে থাকি। আচ্ছা সনাতন, হ্যালো, আবদুল্লাহ, কি কথা শুনতে পাচ্ছ? নেটে মানে প্রবলেম হচ্ছে। হ্যালো, নেট অফ করে দাও তো। এমবি আছে? এমবি নেই? শোনা যায়? আচ্ছা, আমি হটস্পট দিচ্ছি, এখান থেকে অন করে তো।
হ্যালো, সনাতন, আমার কথা কি ল্যাগ করে নাকি? আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার কথা স্পষ্ট তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের নেটে এবার প্রবলেম করতেছে, তো তো ভাবতেছি যে আবার আমাদের কথা বোঝা যাচ্ছে কিনা। ওকে, আমাদের কথাবার্তা বলা যায় যে আমার বলার দিকে শেষের পর্যায়ে চলে আসছে। তারপরে এখন আমরা কোশ্চেন পর্বে চলে যাব। আচ্ছা, আলোচনা করতেছিলাম কি যে এটা সিভিল ডিপার্টমেন্টের ডিজাইনের কাজ, আমাদের মেকানিক্যালদের কাজ না। বাট আমরা সলিডওয়ার্কস মানে 3D ডিজাইন করা যায়, যেটা দেখতে পাই সেটা ডিজাইন করা যায়। সো সেই জন্য আমরা কনসেপ্ট আকারে এটা ডিজাইন করছিলাম, যে একটা একটা বাসা, যে বাসার কোন রুমে কি থাকবে, কোথায় কিভাবে কি ডিজাইন হবে। তারপর এটা একটা প্র্যাকটিস ডিজাইন। আচ্ছা, এনে আমি আমার পরিচয় সম্পর্কে ফার্স্টে বলি নাই, তো এখন ভাবছি আমার পরিচয়টা দেই। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্তমান আমি সিটি ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছি। আর আমার অন্য পরিচয় বলতে কি ক্যাড ক্যাড সেক্টরে যদি আমি বলি আমার পরিচয়, সেক্ষেত্রে আমি বর্তমান প্রফেশনাল ডিজাইনার সার্টিফাইড। 3D এক্সপিরিয়েন্স যে অথেন্টিক ওয়েবসাইট আছে, সেইখানে আমি এই পরীক্ষাগুলো দিয়েছি। পরীক্ষা দিয়ে আমি এই সার্টিফিকেটগুলো অর্জন করেছি। সো ক্যাট সেক্টরে আমার পরিচয় এইটুকু, যে আমি এই কটা পরীক্ষার দিয়ে এই পজিশনে আসছি। এখন ফাইনালি তারা আমাকে বলছে যে আপনি যেহেতু 4টা পরীক্ষা দিয়েছেন, 4টা অ্যাডভান্স প্রফেশনাল পরীক্ষা দিয়েছি, সেহেতু আমি চাইলে পরে এখন এক্সপার্ট পরীক্ষা দিতে পারবো। বাট প্রিপারেশন এখনও ওইভাবে নেওয়া হয়নি, যার কারণে আমি এক্সপার্ট পরীক্ষা দিব না। আর রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে যারা রেগুলার থাকবে আমাদের কোর্সে, তাদের ক্ষেত্রে হচ্ছে মাস্ট পিসি থাকতে হবে। পিসি না থাকলে সে তো প্র্যাকটিস করতে পারবে না, সেই ক্ষেত্রে পিসি থাকা মাস্ট। তারপরে জয়েন করার ব্যাপারে যদি বলি, যে ক্লাসে রেগুলারলি টাইম মতো জয়েন করতে হবে, এবং যতক্ষণ আমরা ক্লাস নিব চেষ্টা করতে হবে যে মনোযোগের সহিত সম্পূর্ণ থাকার। যদি কোনো প্রবলেম না থাকে আমরা ট্রাই করব আমার দিক থেকে আমি রেকর্ড করার। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আমার রেকর্ডিংটা তাদেরকে দিয়ে দিলাম, তারা দেখলো, ঠিক আছে। বাট চেষ্টা করতে হবে লাইভে ক্লাস শেখা। তারপরে কি আছে, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা ঠিকমতো আমাদের সাবমিট করতে হবে। আমরা কিছু কিছু কাজ শিখিয়ে দেব, কিছু কিছু কাজ বলবো যে এটা করে আমাদের সাবমিট করতে হবে, তো সেই হোমওয়ার্ক যেন সাবমিট করে। তারপরে হচ্ছে ফলো করতে হবে আমাদের যে গাইডলাইন আছে। পেমেন্ট মেথড, এটা নিয়ে একটু পরে আলোচনা করি। সো আমরা যে গাইড করব, সেই গাইড অনুযায়ী যদি সে কাজ শিখতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি সে ভালো কাজ শিখে যাবে ইনশাল্লাহ। যেমন আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা, আমি একটা কথা বলছিলাম যে ড্রোন ডিজাইন করছে, একে আমরা 10 দিনের বেশি গাইড করতে পারি নাই। 10 দিন পরে তারপরে তাদের কোর্সটা আমাদের অফ করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই ছেলেটা 10 দিনে এই লেভেলের ডিজাইন করার মতো অ্যাবিলিটি অর্জন করছে, ঠিক আছে। সো আমরা যদি 4 মাস কোর্স করি তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। বাট আমাদের গাইডলাইনগুলো সঠিকভাবে ফলো করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশন। আর যারা আমাদের আজকে ফ্রি সেশনে জয়েন করেছে, তাদের ক্ষেত্রে বলছি যে তারা 5টা ক্লাসে জয়েন করে আমাদের কোর্স ভিজিট করে দেখতে পারবে যে আমরা কিভাবে কি শেখাচ্ছি, আমাদের টেকনিকগুলো তার ফলপ্রসূ হবে কিনা, বা এইখানে তারা কোর্স করতে পারে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য তাদেরকে 5টা করে ক্লাস ফ্রি রাখা হয়েছে। যদি মনে করে যে আমরা এখানে কাজ শিখবো, তাহলে সে রেজিস্ট্রেশন করবে। আর যদি মনে করে যে না, আমরা অন্য কোথাও থেকে শিখবো, সে সেখান থেকে শিখতে পারবে। সো সফটওয়্যার সম্পর্কে অবগত করার জন্য আমরা 5টা ক্লাসের সুযোগ রাখছি। ইনশাল্লাহ 5টা ক্লাসে অনেক কিছুই সে জানতে পারবে, যে তার পক্ষে সম্ভব কি না এই সফটওয়্যার শেখা বা আমাদের সাথে থাকা। ওকে, ফাইনালি আমরা কোর্স প্রসপেক্টাস সম্পর্কে আলোচনা করব। এই কোর্সটার সাথে আমি আছি, মোহাম্মদ শরীফুল ইসলাম। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে, বা ডাইরেক্টলি এই নাম্বারে ফোনও দেওয়া যাবে, বা ইমেল অ্যাড্রেস এটা আছে।
আমাদের কোর্সটা 4 মাসে অফার করা হয়েছে। তো সেখানে প্রায় 48টা ক্লাস আমি নিজে নিব, তারপরে প্র্যাকটিস সেশন থাকবে এবং আমরা কিছু পরীক্ষা নিব আমাদের স্টুডেন্টদেরকে। ওকে, আমাদের কোর্সটা শুরু হচ্ছে আজ থেকে 20 জুলাই প্রায় 10টা থেকে 11টা 40 পর্যন্ত। তো ফার্স্টে আমি দেখা গেছে ক্লাস নিব এবং পরের টাইমে থাকবে কি যে প্রিভিয়াস ক্লাসে বা হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো সেখানে অনেকের অনেক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন সলভ করতে করতে আমাদের বাকি সময় চলে যাবে। তো আমরা রাখার চেষ্টা করছি 1 ঘন্টা 40 মিনিট। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এখানে জাস্ট ফর্মালিটি হিসেবে আমি 3টা দিনের বার উল্লেখ করে দিছি, বাট এইটা পরিবর্তন করে দেওয়া হবে যেটা আমাদের ছাত্র থাকবে তাদের সুবিধা অনুযায়ী। কেউ বলতেছে যে ভাই আমার বুধবারে ক্লাস করাটা সমস্যা, আমি বুধবারে থাকতে পারবো না, বাকি দিনে আমার সমস্যা নাই। তো আমরা যদি দেখি এরকম 5-6 জন বুধবারে সমস্যা, সেক্ষেত্রে আমরা ওই দিনটা সরায় অন্য দিনে শিফট করে দেব। আপাতত এই ফ্রি সেশন যে কয়দিন আছে, ফ্রি সেশনগুলো আমাদের এই ডেটে এইবারে হবে, যে মানডেতে হবে, ওয়েডনেসডে এবং থার্সডে। আচ্ছা, এই কোর্সে জয়েন করতে পারবে যারা বিএসসি পড়তেছি তারা, যারা ডিপ্লোমা পড়াশোনা করছি বা পাশ করে আসি তারাও, এবং যারা পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করতেছি তারাও এই কোর্সটা শিখতে পারবে। তবে কি মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আমরা এই কোর্সটা ডিজাইন করা, বা আমি নিজে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর সর্বশেষ আমরা যদি বলি আমাদের পেমেন্ট মেথড নিয়ে, যারা আমাদের কোর্স রেজিস্ট্রেশন করতে চায় তাদেরকে ফার্স্টে ইনিশিয়ালি 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে সে 1 মাস পর 3,000 টাকা দিবে এবং শেষের দিকে সে 2,000 টাকা দিবে। টোটালি তার জন্য 10,000 টাকা করে রাখা হয়েছে। 3টা ধাপে সে পরীক্ষা দিতে পারবে। এই কোর্সে যারা আছে তাদের জন্য 2টা সুযোগ সুবিধা রয়েছে। 1 নম্বর হচ্ছে 60% ওয়েবার দেওয়া হয়েছে। 25,000 টাকার জায়গা আমরা 10,000 টাকায় কোর্স নিচ্ছি। দ্বিতীয় হচ্ছে কি যে আমরা ধাপে ধাপে পরীক্ষা পেমেন্ট দিতে পারতেছি, ধাপে ধাপে। একবারে 10,000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, বা আমি জেনে পরীক্ষা মানে কোর্সটা করতেছি, না জেনে কোর্স করতেছি না। সো এই সুবিধাগুলো থাকছে এই ব্যাচের জন্য। নেক্সটে আমরা আরেকটু কঠিন হয়ে যাব। আশা করি আমাদের স্লাইডের মোটামুটি যা বলার সবই বলছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যারা ক্লাসে আছে তাদের থেকে কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে আমরা সেই বিষয়ে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব যদি পারি। কারো কি কোনো কোনো কিছু জানার আছে? হ্যালো? আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা, যেহেতু ফ্রি সেশন আমরা আসলে কোশ্চেন করার মতো তেমন কোনো কিছুই শিখাই নাই। আমরা শিখাবো মূলত আগামীকাল থেকে। আজ শুধু জানানোর চেষ্টা করলাম যে আমাদের কোর্সে কি কি থাকছে, বা আমাদের পেমেন্ট মেথড কি কি, তারপর আমাদের মিশন, ভিশন, রুলস অ্যান্ড রেগুলেশন, সিলেবাস, এই বিষয়গুলো নিয়ে আমরা জানানোর চেষ্টা করছি। সো এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আজকে মিটিংটা রাখবো, আর না হলে আগামী যে সোমবার আছে, সোমবারে আমাদের প্র্যাকটিক্যালি কাজ শুরু হবে। তো এই যে আমাদের সফটওয়্যারটা, সরি 1 মিনিট আমি স্ক্রিন শেয়ার করি। সফটওয়্যারটা, আচ্ছা সফটওয়্যারটা হচ্ছে কি যে আমাদের কাছে আসার চেষ্টা করতে হবে, আমাদের সাথে কানেক্ট থাকলে পরে আমরা আমাদের সফটওয়্যারটা ফ্রিতেই দিব। যদি সে পিসি নিয়ে আসে তাহলে আমরা তারা ইনস্টল করে দিব। আর
যদি সে বলে যে ভাইয়া আমাকে সফটওয়্যার পাঠাইতে হবে, সেক্ষেত্রে তো পেন ড্রাইভে পাঠাতে হবে, তাছাড়া তো আদার্স কোনো সিস্টেম নাই, কারণ এই সফটওয়্যারটা 16 জিবি স্টোরেজ খায়। তো 16 জিবি আসলে আমাদের কি যেন বলে গুগল ড্রাইভে দেওয়া সম্ভব না। যদি আমাদের কাছে আসে তাহলে সবচেয়ে বেটার হয়, আর যদি আমাদের কাছে না আসে, যদি আমরা মনে করি যে না তাকে অন্য কোনো পদ্ধতিতে দিতে হবে, পেন ড্রাইভ একটা কিনে দেখা গেছে তাকে আমরা কুরিয়ার করে দিলাম, এটাও দেওয়া সম্ভব, কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আমার পক্ষে। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করে একটা সময় আমার কাছে আসলেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সফটওয়্যারের ইনস্টলেশন একটা ঝামেলার বিষয়, যদি পিসি নিয়ে আসা হয় তাহলে বেটার হয়, আমরা ইনস্টল করে দিলাম, সফটওয়্যার দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, 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 ল্যাপটপ নিয়ে আসলেই বেটার হয়, কারণ কি সফটওয়্যার নিয়ে যদি ইনস্টল না দিতে পারি তাহলে তো সফটওয়্যার নিয়ে লাভ নাই। আচ্ছা, সো 5টা ক্লাস ফ্রি সেশন রাখার পিছে কিছু কারণ আছে। একেবারে কোনো কারণ ছাড়া আমরা 5টা ফ্রি সেশন রাখিনি, কারণ আমাদের সম্পর্কে জানতে হলে একদিনে কিছুই জানা যাবে না, একদিনে আমাদের সম্পর্কে তেমন কিছু আইডিয়া পাওয়া যাবে না। তবে যদি কিছু পেয়ে থাকো বা পেয়ে থাকে আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তবে আমরা আরও যে 4টা ক্লাস ফ্রিতে রাখবো প্র্যাকটিক্যালি, সেই ক্লাসগুলো দেখলে তখন আরও বোঝা যাবে যে আমাদের কোর্সটা করা যায় কি যায় না। ঠিক আছে, যারা ফ্রি সেশনে আসছি তাদের জন্য বলছি যে আমাদের বাকি যে 4টা ক্লাস আছে ওই ক্লাসগুলোতে টাইম মতো উপস্থিত থাকার জন্য। আচ্ছা, একজন তো মোটামুটি কোশ্চেন করলো যে ভাই সফটওয়্যার কীভাবে পেতে পারি, তার সলিউশন আশা করি পেয়েছে, মানে প্রশ্নের উত্তর। আর কি কারো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ, ফরহাদ বলো। আচ্ছা, আচ্ছা, সিএনসির কাজ যেহেতু আমি রেগুলারই আমি করি না, ঠিক আছে, তো সিএনসি সম্পর্কে আসলে অতটা অভিজ্ঞতা আমার নাই, তারপরেও আমি বেসিক যতটুকু জানি যে আমরা একটা প্রোডাক্ট যখন ডিজাইন করি তখন ওই ডিজাইনটাই ওই সিএনসি মেশিনে ইম্পোর্ট দেওয়া হয়। ইম্পোর্ট দেওয়া হয় কীভাবে? প্রোগ্রামিংয়ের মাধ্যমে, যেটা কোড জেনারেট করতে হয়। কোড জেনারেট করার জন্য আলাদা সফটওয়্যার আছে, বাট আমাদের সলিডওয়ার্কসেও কোড জেনারেট করা যায়। তো এই জেনারেট করার কিভাবে করতে হয় এবং কিভাবে অপারেট করতে হয় সেই কাজ হচ্ছে সিএনসি মেশিনদের কাজ। ঠিক আছে, আর আমাদের কাজ হচ্ছে কি প্রোডাক্টটা অ্যানালাইসিস করা, তারপরে ডিজাইন করা, এক কথায় মডিফাই করা, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। এখন ডিসিশন নিজেকেই নিতে হবে যে কোনটা আমার জন্য বেটার, আমি কোন সাইডে গেলে আমার জন্য ভালো হবে। এখন কেউ আছে আর্টস নিয়ে পড়ে, কেউ আছে সায়েন্স নিয়ে পড়ে, ঠিক আছে। আর্টস নিয়ে যারা পড়ে তারা যে জীবনে ভালো কিছু করে না তা না, সায়েন্স নিয়ে যারা পড়ে তারা যে সবাই ভালো কিছু করে তাও কিন্তু না, ঠিক আছে। সো সব কিছুরই ভালো মন্দ আছে, ক্যাম অবশ্যই ভালো, বাট ক্যামের বিষয়ে আমার এরকম এক্সপিরিয়েন্স নাই, সো আমি বলতে পারছি না যে ক্যাম্প করাটা তোমার জন্য কেমন হবে, বা ক্যাম্প করা মাত্রই তুমি জব পাবা এরকম কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না। তবে সয়েডক্সের কাজ শিখে ভালো স্কিল থাকলে পারা
তারা দেখছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাটাচ হয়ে যায়। আর যেহেতু আমরা এই সেক্টরে আছি, আমাদের অনেকের সাথে পরিচয় আছে বিভিন্ন কোম্পানিতে, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে সে ভালো কাজ শিখতেছে, আমরা তাকে ওই ইন্ডাস্ট্রিতে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের রেফারেন্সে হয়তো বা সে জয়েন হতে পারবে। এখন যদি তার স্কিল না থাকে, সে জয়েন করলো কিন্তু সে কোম্পানিতে টিকে থাকতে পারলো না, সেটা তো আর আমাদের দায়িত্ব না। ঠিক আছে, তো আমাদের দিকে যদি আসতে হয় সেই ক্ষেত্রে প্রপারলি কাজ শিখতে হবে। আমরা রেফারেন্স করলে হয়তো বা চাকরি হয়ে যাবে। যেমন গত সেমিস্টারে আমি দেখছি আমার ইউনিভার্সিটির টিচার আমাকে বলতেছে, আমি তো গ্র্যাজুয়েট না, আমি গ্র্যাজুয়েট হব ইনশাল্লাহ আগামী সেমিস্টারে। তো আমাকে বলতেছিল যে শরীফুল, দুটা ছেলের দরকার যারা কিনা অটো ক্যাডে দক্ষ। ঠিক আছে, যদি আমি রেফারেন্স করি তাহলে তার চাকরি হয়ে যাবে। তো এখন খোঁজ করতেছি, খোঁজ করার পরে ভালো একটা ছেলে এবং তার সিজিপিও ভালো, রেজাল্ট ভালো, আমি তার সম্পর্কে অনেক ভালোই জানি। বাট আমি তার ডিজাইন সম্পর্কে, যে অটোক্যাড সে কেমন পারে আমি জানি না। ঠিক আছে, তো আমি স্যারকে বলতেছিলাম, স্যার ভালো ছেলে বা খুবই ভালো স্টুডেন্ট। ঠিক আছে, স্যার আমাকে বললো কি, আচ্ছা ওইটা তো ঠিক আছে, সে কি অটোক্যাডের দক্ষ কিনা তুমি খালি আমাকে এটা কনফার্ম করো। মানে তারা কি জানতে চাচ্ছে যে স্কিলটা কেমন। যদি স্কিল ভালো থাকে, স্যার রেফারেন্স করবে, স্যার রেফারেন্স করলে তার চাকরি কনফার্ম। এখন চাকরি পাওয়ার পরে সে চাকরি করবে কি করবে না, বা কোম্পানি তাকে রাখবে কি রাখবে না, সেটা আসলে তাদের উপর ডিপেন্ড করে, তাদের ভবিষ্যতের উপর, তাদের স্কিলের উপর। ঠিক আছে, আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে যে আমাদের যারা ছাত্র তারা যদি ভালো কাজ শিখতে পারে, আমরা ফ্রিল্যান্সিংয়ের একটা আইটি ফার্ম খুলব, যেখানে কিনা আমাদের ডিজাইনাররা তারা আমাদের ডিজাইনগুলো করে দেবে, আর আমরা যারা উপর দিকে থাকবো তারা আমাদের ক্লায়েন্টের হ্যান্ডেল করব। কেউ আছে তারা কাজ নিবে, কেউ আছে কাজ করবে, কেউ আছে কাজ মনিটরিং করবে। তো এরকমভাবে আমাদের একটা আইটি ফার্ম খোলার প্ল্যান আছে, যেটা ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে হয়তো বা 2-1 বছর লাগবে। আস্তে আস্তে আমাদের ছাত্রদের আগে রেডি করতে হবে। আমি একা যে কাজগুলো করি সেই কাজগুলো করতে অনেক সময় টাফ হয়ে যায়। হ্যালো, 1 ঘন্টা হয়ে গেলে তো কল কেটে যাওয়ার কথা। নোটিফিকেশন আসছে কি? আমি 9 মিনিট ছিল, কপিটা দিতেছি মনে হয়। হ্যাঁ, এক ঘন্টা হয়নি ভাই। হয়ে গেছে। ওই সময় 9 মিনিট দেখাচ্ছে। স্টপ।